নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গপ্পখুড়ের পর্দায় আমি সুদর্শন চলে এলাম আবার একটি রোমহর্ষক কাহিনীর সাথে আপনার আমার আজকের আড্ডাটা জমিয়ে তুলতে। আমাদের জানা জগতের বাইরেও একটা অজানা জগৎ আছে, যার ব্যাখ্যা আমরা করতে পারি না, যা সব রকম ব্যাখ্যার ঊর্ধ্বে। আমাদের প্রাণভোমরা যতক্ষণ বর্তমান, ততক্ষণই আমরা সকলেই বাতাসের অসামান্য অক্সিজেন বুক ভরে টেনে নিই। আর যদি সেই বাতাসে মিশে থাকে কোনো ভয়াবহ কিছুর অস্তিত্ব, আর সেই কারণে যদি ওই বাতাস হয়ে ওঠে ধীরে ধীরে অনেকটা দূষিত, ক্রমাগত নাকে আসতে থাকা একটা পচা গলা মরার গন্ধে যদি যদি শ্বাস নিতে আর ইচ্ছে না হয়, তবে কেমন হবে আপনার অবস্থা একবার ভেবে দেখুন তো। বুঝতে পারছেন না তো? আচ্ছা, আজকের গল্পটি শুনলে আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারবেন। শুরু হচ্ছে আজকের গল্প দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে হাওয়ায় মরার গন্ধ। দেবশ্রী চক্রবর্তী পণ্ডিত পেশায় একজন শিক্ষিকা। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ও পরবর্তীতে হরিয়ান কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2012 সাল থেকেই পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। তার লেখা মারণ দিঘির মাঠ, শিমুলতলির শ্মশান ঘাটে, কুয়াশা রাতের শুকনা চর, রক্তাক্ত আয়না ও বন্দি আত্মার কাহিনী, এই সমস্ত গল্পগুলি ইতিমধ্যেই অডিও স্টোরিতে প্রকাশিত হয়েছে এবং আপনাদের মধ্যে গল্পগুলি বেশ জনপ্রিয় হয়েছে। আজ গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী চরিত্রের ভূমিকায় থাকছে সুপমা এবং মীনাক্ষী। এছাড়াও দুটি শিশু চরিত্রে অভিনয় করছে অনিকেত এবং পলাশ। আজকে সকালটা বেশ পরিষ্কার। এই শীতকালেও কয়েকদিন লাগাতার বৃষ্টির জেরে ঘর থেকে বের হতে পারিনি। গ্রামের কাঁচা রাস্তা এই প্রবল বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে গেছে। এমনিতেই গ্রামে গঞ্জে জাঁকিয়ে শীত পড়ে, তার উপর যদি এমন বৃষ্টি হয় তবে যে কি অবস্থা হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সকালে মায়ের হাতের গরম গরম ফুলুরি আর চা খাচ্ছি। হঠাৎ একটা সাইকেলের আওয়াজ পেলাম। পিয়ন ডাক দিয়ে বলল, চিঠি আছে। আমি ঘর থেকে বারান্দায় বেরিয়ে চিঠিটা নিলাম। চিঠি নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলাম। চিঠিটা এসেছে নিশিকান্তপুর থেকে, কিন্তু উপরে পত্র প্রেরকের নাম লেখা নেই, তারিখও কিছু লেখা নেই। নিশিকান্তপুরে আমাদের পরিচিত কেউ আছে বলে আমার মনে পড়ল না। চিন্তিত মুখে চিঠিটা খুললাম। সেখানে লেখা আছে, বন্ধু আশিস, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। নিচে দেওয়া ঠিকানায় এসে অবশ্যই দেখা করে যাস। ইতি তোর বাল্য বন্ধু শঙ্কর। দেখলাম কথাটা ঠিকই, নিচে শঙ্করের ঠিকানা লেখা। চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। ছোটবেলার দিনগুলোর টুকরো টুকরো স্মৃতি মানসপটে ফুটে উঠল আমার। আমাদের বাড়ি থেকে গ্রামের স্কুল ছিল অনেকটা দূরে। আমাদের পৈতৃক ভিটে এই গ্রামেই, তাই একসাথেই পাড়ার সমবয়সীরা বেড়ে উঠেছিলাম। গ্রামের সকলেই সকলের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করত। দলাদলি বা ঝগড়া অশান্তি আমাদের এই গ্রামে কখনো দেখিনি। আমরা কয়েকজন বন্ধু একসাথে স্কুলে যেতাম, একসাথেই বাড়ি ফিরতাম। ওদের মধ্যে আমাদের অবস্থা একটু ভালো। আমার মা মাঝে মাঝেই সকলের জন্যই ভালো ভালো টিফিন বানিয়ে দিতেন। বৃষ্টির দিনে গ্রামের রাস্তা আর পুকুর এক হয়ে মিশে যেত। এমনই এক বৃষ্টির দিনের কথা আমার স্মৃতিপটে ভেসে উঠল। তখন আমার বয়স ওই 15-16 বছর হবে। সেদিনও সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টি মাথায় করেই আমি স্কুলে গেলাম। সেদিন আমরা জনা কয়েক ছেলে মিলে স্কুল থেকে ফিরছিলাম।
আমি, শঙ্কর, টিপু আর হ্যাঁ আরেকজন ছিল বিধু। আমরা গল্প করতে করতে কখন যে সেই পুকুরের রাস্তায় এসে পড়েছিলাম বুঝতেই পারিনি। আমি হঠাৎই কিভাবে যেন টাল সামলাতে না পেরে পুকুরে পড়ে গেলাম। আমি সাঁতার জানতাম না, তাই বাঁচার জন্য হাঁকপাক করতে লাগলাম। দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি যেন কোনো এক অতলে ডুবে যাচ্ছি। একে একে চোখের সামনে বাবা, মা, বোন সবার মুখটা মনে পড়ল। আমার এরকম অবস্থা দেখে বাকি সবাই ভয় পেয়ে গেল। হঠাৎই বিদ্যুৎ জলে ঝাঁপিয়ে পড়ল। আমি অবসন্ন হয়ে পড়তে লাগলাম। আমার অবসন্ন হয়ে ডুবতে থাকা দেহটায় একটা প্রচণ্ড ঠেলা অনুভব করলাম। তারপর আমার আর কিছু মনে নেই। এরপর যখন আমি চোখ খুললাম তখন আমি আমার বাড়ির বিছানায় শুয়ে আছি। মাথার কাছে মা বসে আছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সবাই এমনভাবে আমাকে দেখছে যেন আমি অন্য গ্রহের বাসিন্দা। আমি উঠে বসে নিজে থেকেই সকলকে বলেছিলাম যে আমি জলে ডুবে যাচ্ছিলাম। তারপর কে যেন জোরে আমাকে ঠেলা দিল। এরপর আমার আর কিছু মনে নেই। আমার কথা শুনে মা চোখের জল মুছতে মুছতে বললেন, এই বিধুই তোকে বাঁচিয়েছে বাবা, ও না থাকলে যে আজ কি হতো আমি ভেবেই পাই না। বলেই তিনি আবার হাউ হাউ করে কেঁদে ফেললেন। বিধু হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি বিছানা থেকে নেমে ওকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, আজ থেকে তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। বিধুও আমায় শক্ত করে জড়িয়ে ধরল। মা দুজনের মাথায় হাত রেখে বললেন, আশীর্বাদ করি তোরা যেন এইভাবেই সারা জীবন পরস্পরের বিপদে আপদে একসাথে থাকিস। এরপর থেকে আমি আর বিধু একসাথে স্কুলে যেতাম। ও আমাকে ডেকে নিয়ে যেত। বিধুর মুখেই শুনেছিলাম ওর বাবা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে বিক্রি করেন। ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। মাও ওদের অবস্থা সম্পর্কে জানতেন, তাই অনেকদিন স্কুল থেকে ফেরার সময় ওকে আমাদের বাড়িতে খেয়ে যেতে বলতেন। এইভাবেই ও আমাদের বাড়িরই একজন হয়ে উঠল ধীরে ধীরে। আমার অন্য যারা বন্ধু ছিল তাদের সাথে সেদিনের পর থেকে আমরা দুজন খুব একটা কথা বলতাম না। ওরা আমাদের সাথে কথা বলতে এলেও আমরা বলতে চাইতাম না। আমরা যে ওদের এড়িয়ে যাচ্ছি এটা ওরা বেশ ভালোই বুঝতে পারে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এরপর দুদিন বিধু আমাকে ডাকতে এলো না, স্কুলেও গেল না। বিধুর বাড়ি আমি চিনি না, তাই ওর খোঁজ নেওয়ার কোনো উপায়ও নেই। ও না আসায় আমিও স্কুল যেতে পারিনি সেই 2 দিন। আমার খুব মন খারাপ হয়ে গেল। এতদিন ওর সাথে স্কুলে যেতাম, এখন আবার একা যেতে হবে। মা বললেন, কতদিন আর ঘরে বসে থাকবি? বিধু হয়তো কোথাও বেড়াতে গেছে, তোকে জানিয়ে যেতে পারেনি। তুই স্কুলে যা, ও ফিরে এসে নিশ্চয়ই তোর সাথে আবার স্কুলে যাবে। অগত্যা মন খারাপ করে একা একাই স্কুলে চলে গেলাম। সেদিন স্কুলে গিয়ে জানতে পারি বিধু আর নেই। শেষ যেদিন সে স্কুলে এসেছিল সেদিন বাড়ি ফেরার পথে নদীর ধারের জঙ্গলে কে বা কারা যেন তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলেছে। মাথাটা একেবারে থেঁতলে গিয়েছিল। মনে হয় কেউ খুব আক্রোশে তার সারা মুখ একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। স্কুল ছুটি হয়ে যায় দুপুরবেলায়। সেখানে সন্ধেবেলাতেও সে বাড়ি ফিরছে না দেখে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। নদীর ধারের সেই জঙ্গলটায় কয়েকটা কুকুর খুব চিৎকার করছিল। বাড়ির লোক সেই চিৎকার শুনে সেদিকে ছুটে গিয়ে এই সব দেখতে পায়। বিধুর রক্তাক্ত দেহটা যখন উদ্ধার করা হয় তখন নাকি তার হাত আর পায়ের মাংস খুবলে খাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল।
হয়তো কোনো শিয়ালে খুবলে খেয়েছিল তাকে। খবরটা শুনে বাড়িতে এসে আমি খুব কাঁদলাম। ঘরে দরজা বন্ধ করে বসে রইলাম। বিধুর কথা মনে হতেই আমার চোখে আপনা থেকে জল ঝরে পড়ছিল। মাকে সবকিছু খুলে বলতে মাও খুব কান্নাকাটি করেছিলেন। বিধু কয়েকদিনেই আমাদের বাড়ির ছেলের মতোই হয়ে উঠেছিল। একদিনও আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই বাবা মা ওকে বিশেষ সমাদর করতেন। কয়েকদিন খুব মনমরা হয়ে বসে রইলাম। তবে কতদিনই বা বাড়িতে বসে থাকব। কিছুদিন পর আবার স্কুলে যেতে শুরু করলাম। একদিন শঙ্কর আর টিপু আমার পাশে এসে বসল। তারপর বলল, বিধুর কথা আমাদেরও মনে পড়ে রে, কিন্তু কি আর করবি বল। তুই আমাদের সাথে খেলবি চল। আমরা সাঁতার জানি না ভাই, তাই সেদিন তুই জলে পড়ে গেলি, আমরা কিছুই করতে পারলাম না রে। সেই কথাটা ভেবে না আমাদের খুব খারাপ লেগেছে জানিস। কিন্তু তুই আর বিধু আমাদের থেকে আলাদা হয়ে গেলি। আমরা তোর সাথে কথা বলতে চাইতাম, কিন্তু বিধুকে বললে ও আমাদের মারতে আসতো। বলতো তুই নাকি শুধু ওরই বন্ধু, তোর সাথে কথা বলার অধিকার ওর নাকি একার। তাই আমরা আর সাহস করে এগোতাম না। আরে তুইও বল না টিপু, বিধু আমাদের সাথে কেমন করতো। আমি অবাক হলাম। স্কুলে যতক্ষণ থাকতাম আমি আর বিধু তো একসাথেই থাকতাম। আর তাছাড়া শঙ্কর, টিপু বা অন্যদের সাথে কথা হলে বিধু নিশ্চয়ই আমাকে জানাতো। তাই আমি অবিশ্বাসের সুরে বললাম, বিধু তোদের মারতে আসতো? এ কথা আমি বিশ্বাস করতে পারি না। এখনো নেই, তাই তোরা বানিয়ে বানিয়ে বলছিস। টিপু তার কুনুইয়ের কাছে লম্বা একটা দাগ দেখিয়ে বলল, এই দেখ, সেদিন আঁচড় দিয়েছিল। তোর প্রাণের বন্ধু, এসব বললে তোর খারাপ লাগবে তাই তোকে জানাইনি। এখন তুই বিশ্বাস করছিস না, তাই বলতে বাধ্য হলাম। সে সময়ের জন্য আমি ওদের কথা বিশ্বাস করে নিলাম। বিধুর উপরে রাগ হলো খুব। ও যেটা করেছে সেটা একেবারেই ঠিক করেনি, আর ব্যাপারটা আমার কাছে লুকিয়েছে এটা ভেবেই আমার খুব খারাপ লাগলো। আমি আবারও শঙ্কর, টিপু আর অন্যান্য বন্ধুদের সাথে ওদের দলে মিশে গেলাম। শুনেছিলাম বিধুর বাবা মা এই গ্রাম ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছেন। বিধু ছিল তাদের একমাত্র সন্তান। এই গ্রামে থাকলে তাকে হারানোর যন্ত্রণা তাদের কুঁড়ে কুঁড়ে খাবে। হয়তো সেই কারণেই তারা এখান থেকে চলে গিয়েছেন। বিধু মারা যাওয়ার কয়েকদিন পর শঙ্কর ওর পরিবারের সাথে অন্য কোথাও চলে গেল। এই খবরটা অবশ্য টিপু আমাকে দিয়েছিল। তারপর নিজের জীবনের অগ্রগতির পথে চলতে গিয়ে সেই শিশু মুখচ্ছবিগুলো কোথায় যেন হারিয়ে গেল। চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে দিলাম। তারপর মাকে বললাম, মা, আমাকে কয়েকদিনের জন্য নিশিকান্তপুর যেতে হবে। মা অবাক হয়ে বললেন, সেখানে আবার কি কাজ? কে থাকে রে? আমি মাকে চিঠিতে লেখা কথাগুলোর বিষয়ে কিছুই জানালাম না। শুধু বললাম, ওখানে আমার এক বন্ধু থাকে, কয়েকদিনের জন্য ঘুরতে আসতে লিখেছে। কলেজও এখন ছুটি চলছে। মা বাধা দিয়ে বললেন, কিন্তু এই বৃষ্টি বাদলের মধ্যে? আরে কিচ্ছু হবে না মা, আর তাছাড়া কলেজ খুললেই তো পরীক্ষা, তখন আর কোথাও যেতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। তোমার বাবা আসুক, তাকে জিজ্ঞাসা করো। আমার কথা কি কেউ শোনে নাকি যে বলবো? বলেই রাগে পা দুটো দপদপ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। বুঝলাম অগত্যা বাবাকেই রাজি করাতে হবে। বাবা বাড়ি ফিরতে একেবারে তার কাছে গিয়ে আমি অনুনয়ের সুরে বললাম, বাবা, নিশিকান্তপুর যাব। বাবা শুনে চমকে উঠলে, বললেন, যাবে? কে কে যাবে? কবে যাবে? যাওয়ার অনুমতি কে দিল? তুমি যে বলছো যাবে, মা খাইয়ে না দিলে তো এখনো ঠিক করে খেতেও পারো না। তোমার মাও যাচ্ছেন বুঝি? বাবা,
আমি এখন বড় হয়ে গেছি, কলেজে পড়ি। আমার বন্ধু নিশিকান্তপুরে থাকে, ওর বাড়ি যাওয়ার জন্য লিখেছে, কয়েকটা দিন থেকেই আমি চলে আসব। দেখলাম বাবা কোনো আপত্তি করল না, শুধু একটাই শর্ত রাখলেন, পরীক্ষায় ভালো ফল না হলে সব জায়গায় আমার যাওয়া বন্ধ হয়ে যাবে। আমিও ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তারপর সেই দিনই ব্যাগপত্র গুছিয়ে নিলাম, সঙ্গে সেই চিঠিটিও মনে করে আমার ব্যাগে নিয়ে নিলাম। সারা রাত আমার ঘুম হলো না। এতগুলো বছর পরে এমন কি কথা থাকতে পারে যা বলার জন্য শঙ্কর ব্যাকুল হয়ে উঠেছে? পরদিন দুপুরে খাওয়া দাওয়া করে যখন নিশিকান্তপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন দুপুরের সূর্য একেবারে মাথার উপরে এসে পড়েছে। চারিদিকে বড় বড় গাছের সারি, মাঝখানের পথটা দিয়ে চলেছি আমরা। গরুর গাড়িতে প্রায় 5 ঘন্টার পথ। খেয়ে দিয়ে উঠে স্বভাবতই একটু ঘুম পায়। গরুর গাড়ি দুলতে দুলতে চলেছে, আর সেই দুলুনিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে যখন ঘুম থেকে উঠলাম, গাড়ি থেকে মুখ বের করে দেখলাম বাইরে চারিদিক অন্ধকারে ঢেকে গেছে। রাস্তার দুধারের জঙ্গল থেকে ঘন ঘন শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গাড়োয়ানকে জিজ্ঞেস করলাম, আর কত দূর? কোনো সাড়া নেই। আমি আবার বললাম, ও ভাই গাড়োয়ান, বলি আর কত দূর? এবারে তার বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। সে বলল, এই তো বাবু চলে এসেছি প্রায়। অন্ধকারে গাড়োয়ান একখানি লণ্ঠন জ্বালিয়ে গাড়ির সামনে ঝুলিয়ে রেখেছে। কিছুক্ষণ পরে গরুর গাড়িটা একটা দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। তারপর বললাম, তুমি ঠিক জানো এই বাড়িটাই তো? আগে হ্যাঁ বাবু, এখানে শঙ্কর বাবুকে চেনে না এমন কেউ নেই। তবে এখন আসি বাবু, আমার অনেকখানি পথ যেতে হবে। আমি তার পয়সা মিটিয়ে দিলাম। গাড়োয়ান তার গরুগুলোকে তাড়িয়ে নিয়ে চলে গেল। আমি বাড়িটার সামনে দাঁড়িয়ে ডাকলাম, শঙ্কর, শঙ্কর। কারোর সাড়া পেলাম না। রাস্তায় কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করব। বাড়িটির দিকে আবারও তাকালাম। ভালো করে দেখে মনে হলো দরজাটা যেন খোলা রয়েছে। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিয়ে সাহস করে এগিয়ে গেলাম। দরজাটায় মৃদু ঠেলা দিতেই সেটা একটা শব্দ করে খুলে গেল। বাড়ির ভিতরে নিকষ কালো অন্ধকার। আমি ভেতরে ঢুকতেই পিছনের দরজাটা শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভিতরে ঢোকার সাথে সাথেই একটা পচা গন্ধে আমার গা গুলিয়ে উঠল। তবুও সাহসে ভর করে আমি এগিয়ে চলতে লাগলাম। একই অন্ধকার, তার উপরে সেই উৎকট গন্ধে আমার অস্বস্তি হতে লাগলো। আমি নাকে রুমাল চাপা দিয়ে শঙ্করের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে চললাম। শঙ্কর, আরে শঙ্কর, আরে শুনতে পাচ্ছিস শঙ্কর? আমার পায়ের কাছে কি একটা যেন ঠেকলো। একটা সিঁড়ি। এবার আমাকে চমকে দিয়ে একটা কণ্ঠস্বর উপর থেকে ভেসে এলো, তুই এসেছিস আশিস? কতদিন ধরে তোর জন্য অপেক্ষা করে বসে আছি। সিঁড়ি দিয়ে ওপরে চলে আয়, আমি উপরেই আছি। আমার ভীষণ রাগ হলো। একটু বিরক্ত হয়েই বললাম, একটা লাইট জ্বালাসনি কেন? এত অন্ধকারে পড়ে যাব তো। আর এই পচা গন্ধ, বাপরে, একেবারে মানুষ খুন হয়ে যাবে যে এই গন্ধে। রাগ করিস নে ভাই, আজ সকালেই হঠাৎই বাড়ির সব লাইটগুলো খারাপ হয়ে গেছে। আমার শরীরটা ভালো নেই যে নিজে গিয়ে কিনে আনবো। কাল ঠিক কিনে আনবো খন। ধরা ধরা গলায় শঙ্কর কথাগুলো বলল। আমারও মনে হলো ও নিশ্চয়ই ভালো নেই।
অন্ধকারের সিঁড়ি দিয়ে আমি উঠতে লাগলাম। একটা চৌকাঠ পেরিয়ে একটা ঘরে ঢুকলাম বলে আমার মনে হলো। শঙ্কর বলল, আমি আমি বিছানায় শুয়ে আছি, তুই চেয়ারটা নিয়ে আমার কাছে এসে বস। আমি অন্ধকার হাতড়ে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। শঙ্কর কিন্তু আমাকে অবাক করে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এইখানেই বস। আমি বিস্মিত হয়ে বললাম, তুই আমাকে দেখতে পাচ্ছিস, কিন্তু আমি তো তোকে দেখতে পাচ্ছি না, এমনকি তোর খাটটা কোথায় তাও বুঝতে পারছি না। শঙ্কর আমার কথাটা এড়িয়ে গেল, তারপর বলল, আহ ওসব বাদ দে, তুই বস শান্ত হয়ে। আমি এখন তোকে যা যা বলবো তুই মন দিয়ে শুনবি, তারপর তোর যেটা ঠিক মনে হবে সেটাই করবি। আমার বিস্ময়ের ভাবটা আরো খানিকটা বেড়ে গেল। বললাম, ঠিক আছে। তবে উপরে আসার পরে সেই পচা গন্ধটা যেন আরো আরো তীব্রভাবে আমার নাকে এলো। মনে হলো কোনো ইঁদুর বা বিড়াল মরে গেছে হয়তো। বাড়ির লোক সেটা ফেলে দেয়নি এখনো, আর সেটা এই ঘরেই রয়েছে। আমি নাকে রুমাল দিয়ে স্থানুর মতন বসে রইলাম। তবে এটা বেশ বুঝতে পারলাম, এভাবে বেশিক্ষণ থাকলে আমি মারা পড়ব। যাই হোক, সবকিছু সহ্য করেও বসে রইলাম। শঙ্কর বলতে শুরু করল, বিধুকে নিশ্চয়ই তোর মনে আছে। অবশ্য ও তোর প্রাণের বন্ধু ছিল, তোর প্রাণ বাঁচিয়েছিল। ওকে তুই কিছুতেই ভুলতে পারবি না, সেটা আমি জানি। তুই যেদিন জলে ডুবে যাচ্ছিলিস সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম। আমি সাঁতার জানি, কিন্তু তোকে সাহায্য করতে যেতে পারিনি শুধুমাত্র ভয়। আরে ওসব কথা তো কবেকার কথা, আর তাছাড়া আমি তো দিব্যি বেঁচে আছি। এখনকার আবার সেই পুরনো কথা তোলার কি দরকার? দরকার আছে বলেই বলছি। সেদিনের পর থেকে তুই আর আমার সাথে খেলাধুলা করতিস না। এই ব্যাপারটা আমার মনে বড়ই আঘাত হেনেছিল। বিধু যেন সব সময় তোকে আগলে আগলে রাখত, আমাদের থেকে সরিয়ে রাখত। তুই সব কথা জানিস না। সেদিন টিপু স্কুলে আসেনি, আর তুইও ক্লাসের ভিতরে ছিলি। টিফিন খাওয়ার পর হাত ধুতে যাওয়ার জায়গাটা, যেটা ছিল স্কুলের থেকে একটু দূরে, সেখানে হাত ধুতে গিয়ে বিধুর সাথে দেখা হলো। ও আমাকে দেখে এড়িয়ে যেতে চাইল। আমি ওর হাতটা ধরে বললাম, আশিসকে বল না আমাদের সাথে খেলতে। ও সাথে সাথে দাঁত মুখ খিচিয়ে উঠল। তারপর বলল, ও শুধু আমার বন্ধু, তোরা কেউ ওর কাছে ঘেঁচতে পারবি না। আমার খুব রাগ হলো। আমি বললাম, বন্ধু আবার কারোর একার হয় নাকি? তাছাড়া ও আগেও তো আমাদের বন্ধু ছিল। শোন বোকা, সেদিন তোদের চোখের আড়ালে আমি শঙ্করকে জলে ফেলে দিয়েছিলাম, তারপর আমি নিজেই বাঁচিয়ে তুলেছিলাম। কেন জানিস? তোদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাব বলে। ঠিক যেমনটা ভাবা সেমনটাই হয়েছে। এরপর হঠাৎই আমার হাতে আঁচড় বসিয়ে দিল। সেই আঁচড় কাটা জায়গা থেকে ধীরে ধীরে রক্ত বেরিয়ে আসতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। ও আমার মুখ চেপে ধরে বলল, চিৎকার করিস না, এখনো তেমন কিছুই হয়নি। আশিসের সাথে আবার যদি বন্ধুত্ব করার চেষ্টা করিস, তাহলে মাংস খুবলে নিতে আমার হাত কাঁপবে না। ওর বাড়িতে সবাই আমায় খুব ভালোবাসে। ওর মা কত ভালো করে রান্না করে আমায় খাওয়ায়, বাড়িতে কতদিন ভালো করে খেতে পাই না। এর জন্য আমার আশিসের সাথে বন্ধুত্ব রাখতেই হবে। তখনকার মতন আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে এই কথাগুলো ভেবেই আমার খুব রাগ হতে লাগলো। বুঝলাম স্বার্থের জন্য ও তোকে আমাদের থেকে সরিয়ে নিয়েছে, এবং সেই রাগ ধীরে ধীরে একটি ঠান্ডা মাথায় খুন করার পরিকল্পনার জন্ম দিল। তারপর সেই প্রতীক্ষার শেষ হলো। সেদিন তুই আর বিধু একসাথে স্কুল থেকে বাড়ি ফিরছিলি। তুই বাড়ি চলে যাওয়ার পর আমি সুযোগের অপেক্ষা করছিলাম। তোরা গল্প করতে এতটাই ব্যস্ত ছিলি যে আমার উপস্থিতি তোরা কেউ বুঝতে পারিসনি। আমি অন্য রাস্তা ধরে নদীর ধারে সেই জঙ্গলে গিয়ে ঘাপটি মেরে অপেক্ষা করছিলুম বিধুর জন্য।
বিধু তখন মনের আনন্দে গান গাইতে গাইতে সেই পথ ধরে আসছিল। এটা দেখে আমার আরো রাগ হলো। আমি একটা পাথর তুলে নিলাম। তারপরও কাছাকাছি আসতেই আমার হাতের সেই পাথরটা ওর মাথা লক্ষ্য করে আমি ছুঁড়ে দিলাম। সেই পাথর ওর কপালে গিয়ে লাগতেই গল গল করে রক্ত বেরোতে লাগলো। ও তখন ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আমিও পিছন থেকে ধীরে ধীরে গিয়ে একটা বড় পাথর তুলে নিয়ে ওর মাথার পিছন দিকে ছুঁড়ে দিলাম। তারপর ও মাটিতে লুটিয়ে পড়ল। তখন ও রাগে আমার সারা শরীর কাঁপছে। ওর মাটিতে লুটিয়ে থাকা শরীরের উপরে বসে আমি রাস্তার পাশে পড়ে থাকা একটা গাছের ডাল দিয়ে এলো পাথাড়ি মারতে লাগলাম ওকে। তারপর ওর মুখে সেই ডাল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দাগ করে দিতে লাগলাম। ওর আর্তনাদ সারা আকাশ যেন কাঁপিয়ে দিল। সারা মুখ রক্তাক্ত হয়ে ভেসে গেল। আমার মধ্যে তখন যেন কোনো অসুর ভর করেছিল। আমার কোনো দিকে খেয়াল ছিল না। যখন আমার খেয়াল হলো ততক্ষণে বিধুর যন্ত্রণায় ছটফট করতে থাকা দেহটা একেবারে শান্ত হয়ে গেছে। সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে। স্কুলের জামা রক্তাক্ত হয়ে গেছে। আমার জামাতেও রক্ত লেগে আছে। আমি এবার ভয় পেয়ে গেলাম। বাড়ি ফেরার সময় মাথায় একটা বুদ্ধি এসে গেল। আমি পাশের একটা পুকুরে ঝাঁপ দিলাম। তারপর সাঁতার কেটে পাড়ে উঠলাম। বাড়ি গিয়ে মাকে বললাম পা পিছলে পড়ে গেছি পুকুরে। মা আমাকে খুব বকাবকি করলেন। তখনও কিছু কিছু জায়গায় রক্তের দাগ লেগেছিল। রক্তের দাগ দেখে মা বললেন, তোর জামায় রক্ত লেগে আছে? আমি বললাম, ওই পুকুর পাড়ে পাথরে পা কেটে গেছে, ওই রক্তই লেগে আছে বোধহয়। এর থেকে আর কথা এগোলো না। সব কিছু আবার যথারীতি ধামা চাপা পড়ে যায়। এইটুকু বলে শঙ্কর থামল। আমি রুদ্ধশ্বাসে ওর কথাগুলো শুনছিলাম। আমার মাথাটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। আমি বললাম, তার মানে তুই ওকে খুন করেছিলি? শঙ্কর বিরক্ত হয়ে বলল, খুন আমি করতে চাইনি, কিন্তু আমার মাত্রাতিরিক্ত রাগের কারণে। একজন খুনির সাথে আমার কথা থাকতে পারে না কোনো। আমি চলে যাচ্ছি। আমি সব কথা পুলিশকে বলে দেব। শঙ্কর বিভৎসভাবে হেসে উঠল। ওর হাসি শুনে ওই শীতের রাতেও আমার সারা শরীর যেন ঘরমাক্ত হয়ে উঠল। আমি পা বাড়াতেই শঙ্কর বলল, তারপর কি হলো শুনবি না? আমাকে এসব কথা শোনাচ্ছিস কেন? আমি শুনে কি করব? এবার শঙ্কর কান্না মেশানো স্বরে বলল, তোর জন্যই তো সব কিছুই তো তোর জন্য হয়েছে। তোর জন্যই তো বিধু আজও আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি আবারও চেয়ারে ধপ করে বসে পড়লাম। অস্পষ্টভাবে বললাম, বিধু আজও তাড়া করে বেড়াচ্ছে। শঙ্কর আবারও বলতে শুরু করলো, ওই গ্রামে থাকতেই বিধু নানান রকম ভাবে আমাকে ভয় দেখাতো। আমার ঘরে আমি ভয়ে কুঁকড়ে বসে থাকতাম। মাঝে মাঝেই বাড়িতে অস্বাভাবিক কাণ্ড ঘটতে লাগলো। রাতে শুতে গেলেই ঘরের ভিতরে হাসির শব্দ ভেসে আসতো এবং সেই হাসি সবাই শুনতে পেত। প্রথম মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও ধীরে ধীরে আরও অনেক ঘটনা ঘটতে থাকে। তার সাথে সাথেই বুঝলাম এইগুলো মনের ভুল নয়। দুপুরে হয়তো বাড়ির সামনে গাছের নিচে বসে আছি, হঠাৎই একটা দমকা হাওয়া এসে আমার শরীরে ধুলো মাখিয়ে দিয়ে চলে যেত। কখনো কখনো কানের কাছে যেন কেউ ফিস করে বলতো, কেন এমন করলি? আমাকে মেরে তুই বাঁচবি ভেবেছিস? তোকে আমি বাঁচতে দেব না। আমি সব সময় ভয়ে ভয়ে আছি দেখে বাবা মা ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়।
আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। রাতে ঘুমোতাম না, শুধু আতঙ্কিত হয়ে ঘরের এক কোণে বসে থাকতাম। আমার সব সময় মনে হতো বিধু আমায় হুমকি দিচ্ছে, ও আমাকে কিছুতেই বাঁচতে দেবে না। আমি একদিন ঘরের মধ্যে একা একা চিৎকার করছিলাম, আহা আমার ভুল হয়েছে, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে বিধু। আমি চিৎকার করেই গিয়েছিলাম। আমার মা চিৎকার শুনে ছুটে এসে বললেন, কি হয়েছে, কি হয়েছে, এমন করছিস কেন? তখন দেখলাম ঘরের মধ্যে কেউ কোথাও নেই, শুধু খোলা জানালাটার পাল্লাগুলো হাওয়ায় জোরে জোরে শব্দ করছে। আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় বাবা মা ওখানকার বাড়িটা বিক্রি করে দেয়, তারপর এইখানে চলে আসে। কিন্তু এখানে আসার পরেও আমি শান্তি পাইনি। আমার খাওয়া দাওয়া, ঘুম, সুখ, স্বাচ্ছন্দ্য সব 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 কিছু কেড়ে নিল। একটা দিনও ভালোভাবে কাটাতে পারিনি। ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটেছে আঁচ করতে পেরে বাবা মা শান্তি সস্তয়নের ব্যবস্থা করলেন, কিন্তু সব কিছু তছনছ করে দিল সে। আমার এই বাড়ি যেন সাক্ষাৎ শ্মশানে পরিণত হলো। আমি শঙ্করকে থামিয়ে দিয়ে বললাম, সত্যি তো, আমি তো খেয়াল করিনি এতক্ষণ। কাকু কাকিমারা কোথায়? সব জানতে পারবি, আগে আমার কথা শেষ হোক। তোকে এইসব কথা বলে আমার প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। তুই ছিলি ওর সবচেয়ে ভালো বন্ধু, তাই তোর কাছে সব কথা স্বীকার করলে ও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। এতক্ষণ ধরে একটা দম বন্ধ করা পরিবেশে থাকতে থাকতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। আমি বললাম, ভাই শঙ্কর, আমি আর বসে থাকতে পারছি না, তুই দয়া করে আমায় যেতে দে। এই অন্ধকার আর এই মরা পচা গন্ধে আমার বমি পাচ্ছে। আমি বাড়ি যাব। শঙ্কর এবার কাঁদো কাঁদো হয়ে বলল, তোকে আমার সমস্ত পাপের কথা স্বীকার করে গেলাম। আমার কথা শেষ হলে সিঁড়ি দিয়ে নেমে ডান দিকের ঘরে যাবি। ওখানে তুই যা দেখবি তাতে যেন ভয় পাস না। বিধুর অতৃপ্ত আত্মা আমাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। আমার বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন। বাড়িতে ঢোকার সামনে যে তেঁতুল গাছটা রয়েছে, ওইখানে গলা কাটা অবস্থায় বাবা মার দেহ উদ্ধার হয়। তাদের দুজনের হাতেই দুটো রামদা ছিল, কিন্তু বিশ্বাস কর, আমাদের বাড়িতে কোনোদিনও রামদা আমি দেখিনি। পুলিশ এসে ঘটনার তদন্ত করে জানিয়েছিল তারা নিজেরাই নিজেদের হাতে গলা কেটেছিলেন। কিন্তু আমি জানি এ কাজ বিধুর। ও আমার থেকে সব কেড়ে নিল, সব শেষ করে দিল, আমার সব শেষ করে দিল। একটু থেমে শঙ্কর আবারও বলল, তোকে অনেকদিন আগেই চিঠিটা লিখেছিলাম, কিন্তু তারিখ লিখতে ভুলে গেছিলাম। অবশেষে তুই এলি, তোকে সব বললাম। এবার হয়তো আমি মুক্তি পাব। বড়ই কষ্ট। তোকে এই মৃত্যুপুরীতে একা রেখে আমি যেতে পারবো না, তুই আজই আমার সাথে চল। কথাটা বলার সাথে সাথেই ঘরের আলোটা হঠাৎ করে জ্বলে উঠল। সেই আলোয় যা দেখলাম তাতে আমার সারা শরীর শিউরে উঠল। সারা ঘরে শঙ্করের কোনো অস্তিত্ব নেই। আমি দ্রুত পদে নিচের সেই ঘরের দিকে গেলাম। তখন সেখানেও আলো জ্বলছে দেখতে পেলাম, আর দেখলাম আমার ঠিক সামনেই ঝুলছে শঙ্করের পচা গলা মৃতদেহটা। শরীরের মাংস যেন গলে গলে পড়ছে, আর সেই গন্ধই ছড়িয়ে পড়েছে এই বাড়ির আনাচে কানাচে।
আমি পড়ি কি মরি করে সেখান থেকে ছুট লাগালাম। আমার পিছনে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমি মুক্তি চাই, মুক্তি দে, আমায় মুক্তি দে। আমি কোনো রকমে বাড়ির দরজা ঠেলে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। সেই তেঁতুল গাছটার দিকে আমার চোখ পড়ল। এক যমদূতের মতন বিশাল আকার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে সেই গাছটা। সেই রাতেই আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। সেই পচা গন্ধটা যেন এখনো পাচ্ছি, যেন শয়ে শয়ে পচা গলা মৃতদেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দৌড়তে দৌড়তেই বুঝতে পারলাম দুপুরের খাবারগুলো দলা পাকানো অবস্থায় আমার গলা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। পাগলের মতন ছুটতে ছুটতে হঠাৎই আমি পাথরে হোঁচট খেয়ে রাস্তার উপর পড়ে গেলাম। আমার চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে হাসপাতালের বেডে আমি নিজেকে আবিষ্কার করলাম। ডাক্তারবাবু আমার সামনে দাঁড়িয়েই ছিলেন। আমার জ্ঞান ফিরতেই তিনি বিস্ফারিত চোখ নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল আপনার? পড়ে গেলেন কিভাবে? আপনার জ্ঞান ফিরে আসতে এত সময় লাগছে দেখে বড় চিন্তায় পড়ে গেছিলাম মশাই। আমি ডাক্তারবাবুর হাত ধরে কেঁদে ফেললাম। তারপর সব ঘটনাটা বিস্তারিতভাবে তাকে জানালাম। তিনি অবাক হয়ে বললেন, নিশিকান্তপুরের শঙ্কর বাগচির কথা বলছেন? ওই পরিবার তো অভিশপ্ত মশাই। বিয়ে ঘরে তিনটে প্রাণ চলে গেল। তিনটেই শুনেছি সুইসাইড কেস। আপনার সাহস আছে বলতে হবে। ওই বাড়িতে এতক্ষণ কাটালেন কি করে? দাঁড়ান, কিন্তু ওই বাড়ি তো পুলিশ সিজ করে দিয়ে গেছিল বলে শুনেছি। আপনি ঢুকলেন কি করে? আমার আবারও সেই অস্বস্তি ভাবটা ফিরে এলো। আমি অসহায়ের মতো বললাম, জানি না, আমি 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 কিচ্ছু জানি না। ডাক্তারবাবু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখুন, এসব আপনার মনের কল্পনা ছাড়া আর কিছু নয়। অনেক সময় মনের অবচেতন স্তরে থাকা কথাগুলো আমাদের চোখের সামনে চলে আসে, আর সেটাকেই সত্যি বলে আমরা মেনে নিই। আপনার পর্যাপ্ত ঘুম আর আরাম প্রয়োজন। আপনার বাড়ির লোককে খবর দিতে হবে, বা ঠিকানাটা বলুন, আমি খবর পাঠাচ্ছি। আরও অনেক কথাই ডাক্তারবাবু বলে যেতে লাগলেন, কিন্তু তার সব কথা ছাপিয়ে শুধুমাত্র একটা কথাই আমি শুনতে পেলাম, বড় কষ্ট, বড় কষ্ট, আমায় মুক্তি দে, আমায় মুক্তি দে, আমায় মুক্তি দে। অবশেষে আমার চোখ দুটো বন্ধ হয়ে এলো। আমি কোনো এক অজানা জগতে পাড়ি দিয়ে খুঁজে নিতে চললাম অনন্ত মুক্তির পথ। শুনলেন হাওয়ায় মরার গন্ধ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এখনো পর্যন্ত কি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি? যদি না করে থাকো তাহলে আর দেরি কেন? প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দাও। আমি সুদর্শন আবার হাজির হচ্ছি নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর শুনতে থাকো গপ্পখোর।